দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন সিনেট বাংলাদেশের র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিষিদ্ধ করার ব্যাপারে একটি নিষেধাজ্ঞার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে 10 জন সিনেটর একটি চিঠি পাঠিয়েছে এবং এই 10 জন সিনেটর হচ্ছে উভয় পক্ষের, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেট ও উভয় দলের 10 জন সিনেটর মিলিতভাবে একটি চিঠি পাঠিয়েছে। তারা অভিযোগ এনেছে যে র্যাব মানবাধিকার বিরোধী কাজ করছে, র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিশেষত ভিন্ন মত দমনে সরকারের হাতিয়ার হিসেবে র্যাব কাজ করছে এবং 2015 সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে 400 মানুষকে র্যাব হত্যা করেছে। তো র্যাব মানে শুধু র্যাব নয়, র্যাবের সাথে আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী যুক্ত, পুলিশ যুক্ত। সব মিলিয়ে আমাদের সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের সবকিছু মিলিয়ে একটি অশনি সংকেত হিসেবে এই সিনেটের এই নিষেধাজ্ঞা আরোপের চিঠিকে সবাই দেখছেন। তো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের অতিথি ডক্টর তাজ হাশমি স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, তাজ হাশমি দীর্ঘদিন ধরে এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ হনুলুলু তে তিনি শিক্ষকতা করেছেন। সিকিউরিটি স্টাডিজ মূলত তার পড়ানোর মূল বিষয় এবং বাংলাদেশের বহু উচ্চপদস্থ পুলিশ এবং সেনা কর্মকর্তা তার ছাত্র। তো ডক্টর হাশমি, কিভাবে দেখছেন আপনি এই যে নিষেধাজ্ঞা? কারণ র্যাব মানে তো শুধু র্যাব নয়, র্যাবের সঙ্গে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ, সকল বাহিনী যুক্ত, সকল বাহিনীর সম্মিলিত প্রয়াস হচ্ছে র্যাব। তো র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপর স্যাংশনের যে কথা বলা হচ্ছে বা নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হচ্ছে আমেরিকার প্রবেশে, তো সেটির আলটিমেট ইম্প্যাক্ট কত দূর যেতে পারে বা আপনি কিভাবে দেখছেন? আপনি প্রথমে খুব সুন্দর করে বলেছেন যে এটা একটা অশনি সংকেত সরকারের জন্য, এবং র্যাব তো একটা কগ ইন দ্য বিগ মেশিন। মেশিনটা হচ্ছে হাসিনার ফ্যাসিবাদী শাসনযন্ত্র, তার একটা অংশ, ক্ষুদ্র অংশ হচ্ছে র্যাব। র্যাবের ভেতরে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, যেমন আপনি বললেন অফিসাররা কাজ করে। যেমন কয়দিন আগেও র্যাবের প্রধান ছিলেন এখন যে আইজি ইন্সপেক্টর জেনারেল বেনাজির আহমেদ। ইনসিডেন্টালি বেনাজির আহমেদও আমার ছাত্র ছিল 2007-8-এ হনলুলুতে। তো এনিওয়ে, তখন উনি ডিআইজি ছিলেন। তো ব্যাপারটা হচ্ছে যে এটা তো একটা চপেটাঘাত হাসিনার সরকারের গালে, এবং যারা র্যাবে আছে এবং যারা এসব কাজ করেছেন, এই খুনে নিয়োজিত ছিল, শুধু যে খুনের ব্যাপারটাই বলা হয়েছে তাই না, এরা যে লোকজনকে নিয়ে অত্যাচার করে এবং লোকজনকে গুম করে দেয়, এই সবগুলো বিষয় উঠে এসেছে এই সেনেটর বব মেনেন্ডেজ আর সেনেটর টড ইয়াং এর নেতৃত্বে 10 জন সেনেটরের যে রিপোর্ট, মানে সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও, ওদের পররাষ্ট্রমন্ত্রী, আর সেক্রেটারি অফ ট্রেজারি মানে অর্থমন্ত্রী স্টিভেন নুচিন, এদের কাছে গত মঙ্গলবার 27 অক্টোবর এই চিঠিটা গেছে। এটা খুবই তাৎপর্যপূর্ণ। সবাই ভেবে নিয়েছিল যে র্যাব মানুষ গুম করে ফেলছে, মেরে ফেলছে, কিছু হবে না। গত 12 বছর যাবত যেটা অ্যাকসেন্টুয়েট হয়েছে র্যাবের যে এই কার্যকলাপ, শুধু র্যাব না, সঙ্গে পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন এজেন্সি এবং ছাত্রলীগ তো আছেই। শুধু যে র্যাব হত্যা করছে তাই না, র্যাবের সঙ্গে পাশাপাশি, পুলিশের পাশাপাশি ছাত্রলীগ, এবং আমরা বিভিন্ন ছবিতে দেখেছি, ভিডিও ক্লিপে দেখেছি যে পুলিশ আর ছাত্রলীগের কর্মীরা একসঙ্গে তারা রাম দাও, লাঠি, বল্লম নিয়ে পুলিশের পাশাপাশি তারা ঢিল মারছে এবং পুলিশ ওদেরকে বাধা দিচ্ছে না। এবং ছাত্রলীগ হেলমেট পরে নামছে, হেলমেট পরে, লুঙ্গি পরে, এবং এই যে ছাত্রলীগ এবং পুলিশ একত্রিত হয়ে জনগণকে শাসন করছে, লিটারালি লাঠি দিয়ে, বন্দুক দিয়ে। তো এটা তো বিদেশি পর্যবেক্ষকদের চোখে থেকে তো আলাদা ব্যাপার না। এখন ইন্টারনেটের যুগ, একটা ভিডিও করলে সেটা সারা বিশ্বে চলে যায়, তো সবার কাছে গেছে। এবং আমরা এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি যারা আমেরিকা, কানাডায় আছি, এবং
আরো কিছু আমাদের বন্ধু বান্ধব আমেরিকান সরকারে এবং সিনেটে যারা আছেন, কংগ্রেসে যারা আছেন, তাদের সাথে আমাদেরও ব্যক্তিগত যোগাযোগ ছিল বহুদিন থেকেই। আমরা বহুদিন থেকে একটা লবিং করে আসছি। তো এটা একটা খুবই আনন্দদায়ক সংবাদ, আমার জন্য খুবই একটা সুখপ্রদ সংবাদ যে অবশেষে একটা নাড়া দেয়া হলো, এবং এটা শেখ হাসিনার জন্য খুবই একটা অশনি সংকেত এবং তাৎপর্যপূর্ণ। কারণ এখন যেটা হবে, র্যাবের সিনিয়র কমান্ডার শব্দটা ব্যবহার করা হয়েছে। সিনিয়র মোস্ট কমান্ডার ছিলেন বেনাজির আহমদ, ইন্সপেক্টর জেনারেল এবং র্যাবের ডাইরেক্টর। তখনকার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এবং আরো কয়েকটা নাম। এদেরকে যদি রেড মার্ক করে চিহ্নিত করা হয় যে এরা সন্ত্রাসী দমনের নামে দেশে গণহত্যা চালিয়েছে, 400-র বেশি লোককে হত্যা করেছে। 400 লোক, আমরা হত্যা দেখতে দেখতে এতটা মানে গা শোয়া হয়ে গেছে যে 400 লোক মারা গেলে আমরা মনে করি এমন কি হয়েছে, 71 সালের যুদ্ধে বহু লোক মারা গেছে, সুতরাং 400। কিন্তু আমেরিকার যুক্তরাষ্ট্রে বা কানাডায় বা পশ্চিমা জগতের যে কোনো জায়গায় পুলিশ 400 জন লোককে বিনা বিচারে হত্যা করেছে গুলি করে। এটা একটা বিরাট ব্যাপার। সুতরাং এই লোকগুলোকে যদি ব্ল্যাক লিস্টেড করে সরকার একটা ইন্টারন্যাশনাল ইন্টারপোলের মাধ্যমে, মার্কিন সরকার এবং ইন্টারপোল, যেটা আমি মনে করি এদের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, এবং এরা জীবনে কোনোদিন আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের কোনো দেশে টুরিস্ট হিসেবেও যেতে পারবে না, গেলে এদেরকে গ্রেপ্তার করা হবে। তো আপনি কি মনে করেন যে শুধু আমেরিকার এই চিঠির প্রভাবকে অন্যান্য রাষ্ট্রগুলো কিভাবে নেবে? কেন আমেরিকান নেটো অ্যালাইজ যারা মেম্বার্স, পশ্চিমা দেশের মধ্যে ওদের মধ্যে একটা রিটেন আন্ডারস্ট্যান্ডিং আছে যে ওদের আমেরিকা যদি একটা লোককে যদি ওয়ান্টেড বলা হয়, তো ওয়েস্ট জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, ইউরোপের পশ্চিম ইউরোপের সবগুলো দেশ ওটা মনে করবে অ্যাজ ইফ তাদের দেশে আসলে তারা ওদেরকে ধরে আমেরিকা পাঠিয়ে দেবে। যাদেরকে আমেরিকা চায় যেদের গ্রেপ্তার করা হোক, তাদের যারা সহযোগী দেশ, মিত্র দেশগুলো, তারা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। এটা একটা কোল্ড ওয়ার থেকে এই ট্র্যাডিশনটা চলে আসছে। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যখন আমেরিকার একটা কোল্ড ওয়ার চলছিল, আমেরিকা তাকাচ্ছিল না, পশ্চিমা ইউরোপের সবগুলো দেশ আমেরিকার সঙ্গে ছিল, এমনকি তুরস্ক পর্যন্ত নেটোর মেম্বার। তুরস্কতে গেলেও এদেরকে গ্রেপ্তার করা হতে পারে। তো স্যার, অনেকে বলছেন যে এই যে প্রাথমিক যে চিঠিটা, যদি মার্কিন প্রশাসন আমলে নিয়ে যদি স্যাংশনটা দেয়, নিষেধাজ্ঞা যদি দেয় র্যাবের কর্মকর্তাদের উপরে, তাহলে যেহেতু একটি সম্মিলিত বাহিনী, এর একটি প্রভাব নিকট ভবিষ্যতে হয়তো আমাদের শান্তিরক্ষী মিশনে পড়বে। শান্তিরক্ষীদের মধ্যে সেনা কর্মকর্তাদের একটা বিশাল সংখ্যায় আসেন, পুলিশ আসেন, নৌবাহিনী থেকে আসে, বিমান বাহিনী থেকে আসে। সো আপনি কি এরকম কিছু কি মনে করেন যে এরকম কিছু হতে পারে? অনেকে যেটি আশঙ্কা করছেন। ব্যাপারটা খুবই তাৎপর্যপূর্ণ। আদারওয়াইজ এই যে সেনেটর বব মেনেন্ডেস, যাকে মনে করা হয় যে জো বাইডেন প্রেসিডেন্ট হলে উনি সম্ভাব্য সেক্রেটারি অফ স্টেট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কথা বব মেনেন্ডেসের। তো বব মেনেন্ডেস এত বড় একটা ব্যাপার নিয়ে চিঠি লিখছেন, এটা তো একটা খেলার ব্যাপার না যে একটা চিঠি লিখে দিলাম দেখা যাক কি হয়। এরা অনেক চিন্তা করে গত 2-2.5 বছর থেকেই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যেমন 2018 সালের নির্বাচনের আগেই, যে নির্বাচন হাসিনা রাতের বেলা করে ভোট চুরি করে ক্ষমতায় আসলো, ওই নির্বাচনের আগে উইলিয়াম মাইলাম, যিনি বাংলাদেশে এবং পাকিস্তানে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, তিনি একটা খবর কাগজ একটা লেখা লিখেছিলেন ইলেকশনের 5-7 দিন আগে, ডিসেম্বর 2018। সেখানে উনি বলেছিলেন যে বাংলাদেশে এখন একদলীয় শাসন বিরাজমান, এবং বাংলাদেশে এখন যেটা চলছে সেটা ইউরোপে 1930-এর এবং 40-এর দশকে আমরা দেখেছিলাম। তার মানে হিটলার এবং মুসোলিনির নাজিবাদ এবং ফ্যাসিবাদী শাসনে
ইউরোপ যেভাবে শাসিত হচ্ছিল 1930-এর এবং 40-এর দশকে, তার সঙ্গে তুলনা করেছেন উইলিয়াম মাইলাম। এবং এটা 2018 সালের 30শে ডিসেম্বরের ইলেকশনের কয়েকদিন আগের ব্যাপার। তার মানে ইলেকশনের পরে তো পশ্চিমা যারা অ্যানালিস্ট এবং যারা পোল অবজারভার যারা বাংলাদেশে এসেছিলেন, যারা খোঁজ খবর রাখেন, তারা বলে দিয়েছে যে বাংলাদেশে এখন এই যে একদলীয় স্বৈর শাসকের 16 কলা পূর্ণ হলো। বাংলাদেশের নামকে বাঁচতে যে গণতন্ত্রের মতো একটা ব্যাপার ছিল, সেটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করে গেছে, সেটা গায়েব হয়ে গেছে। সুতরাং এটা 2017 থেকেই ধরেন একটা আন্দোলন হচ্ছে পর্দার অন্তরালে, ইন্টারন্যাশনাল এরিনাতে। এবং আমি এটা এই জন্যই বলছি যে আমি জেনে শুনেই বলছি ব্যাপারটা। সুতরাং সিনেটর এবং কংগ্রেসম্যানদের বহু লবিং করা হয়েছে। বিদেশ অবস্থানরত বাংলাদেশিরা এবং আমেরিকান নাগরিক এবং আমেরিকান যারা বাংলাদেশি না, আমেরিকান তারা পর্যন্ত হিউম্যান রাইটস গ্রুপগুলো সারাক্ষণ তদবির করে যাচ্ছে, লবিং করে যাচ্ছে যে বাংলাদেশে একটা কিছু করো। তারা এমন কথাও বলেছেন যে বাংলাদেশ থেকে এই যে স্যাংশন করার সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে আমেরিকা হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস এর সবচেয়ে বড় ক্রেতা। এটা অনেকে এটাও বলেছেন যে 6 মাসের জন্য, 1 বছরের জন্য বাংলাদেশ থেকে সমস্ত গার্মেন্ট কেনা বন্ধ করে দাও। আপনি চিন্তা করতে পারেন যে কত বিলিয়ন ডলারের যে ব্যবসা যদি 6 মাস বন্ধ থাকে, বাংলাদেশ ইকোনমি কলাপস করবে। সুতরাং এই যে আপনি যেটা বললেন যে জাতিসংঘের পিস কিপিং এ শান্তি রক্ষা বাহিনী বাংলাদেশে যে নেওয়া হয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান এবং পুলিশের থেকে লোক যায়, তো এটা তো কান টানলে মাথা আসার মতো ব্যাপার। যদি র্যাবের এই ব্যাপারটা এখন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পিও এবং সেক্রেটারি অফ ট্রেজারি স্টিভেন নুচিন, এরা যদি কোনো মানে এখন ট্রাম্প সরকারের সময় কাল আছে মাত্র আর 3 মাসের মতো, জানুয়ারির 20 তারিখে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ধরেন এই 3 মাসের ভেতরে যদি তারা কিছু নাও করে, ডেমোক্রেটিক পার্টি মানে সবাই বলছে শতকরা 99.9% নিশ্চয়তা হচ্ছে যে জো বাইডেন ইলেকশনে জিতছেন। জো বাইডেন আসলে, যেটা আমরা আগেও লক্ষ্য করেছি, ডক্টর ইউনুসকে নিয়ে শেখ হাসিনা যে ফাজলামিটা করেছেন, তাকে যে নাজেহাল করেছেন শেখ হাসিনা নিজে এবং তার ছেলে সজীব অজের জয়। আমি যখন হনলুলুর এপিসিএসএস এর অধ্যাপক, আমাদের সামনে সজীব অজের জয় 2009 সালের অক্টোবর বা নভেম্বর মাসে একটা সেমিনারে উনি নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন জয়। সেখানে বলেছেন ডক্টর ইউনুস ইসলামিক সন্ত্রাসীদের সঙ্গে জড়িত এবং তিনি জামাতে ইসলামী এবং ইসলামী সন্ত্রাসীবাদের সঙ্গে উস্কানিদাতা। এরকম কথা ভরে বলার পরে হল ভর্তি লোকজন, বেশিরভাগই আর্মি অফিসার, মিলিটারি অফিসার, লেফটেন্যান্ট জেনারেল থেকে শুরু করে মেজর কর্নেল পর্যন্ত সবাই তারা থ হয়ে গেল। তো এখন ওগুলো নিয়ে হিলারি ক্লিন্টন একবার হাসিনার সঙ্গে টেলিফোনে বেশ বাকবিতণ্ডা হয়েছে শেখ হাসিনার সঙ্গে। শেখ হাসিনা খুব ডিফেন্সিভ ছিলেন। এবার যদি ডেমোক্রেটরা ক্ষমতায় আসে, আমার তো মনে হয় তাদের নিজেদের আন্তর্জাতিক সম্পর্কের স্বার্থেই বাংলাদেশের ব্যাপারে তারা নাক গলাবে। কেননা বাংলাদেশ যদি চীনের দিকে একেবারে সম্পূর্ণ চলে যায়, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র মনে করবে তার ফরেন পলিসিতে, বৈদেশিক নীতিতে একটা বিরাট একটা অসফলতা, এক ধরনের চীনের বিজয়, তাদের পরাজয়। সুতরাং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় যেটা লক্ষ্য করেছি আমরা, যে ট্রাম্প এশিয়া, আফ্রিকা, সব ইউরোপ থেকে গুটিয়ে নিয়ে আসছেন আমেরিকাকে। এই গত 4 বছর যেটা হয়েছে, ডেমোক্রেটরা ক্ষমতায় যাবার পরে তা হবে না, তার পুনরাবৃত্তি ঘটবে না। সুতরাং এবং ওরা এটা খুব ভালো করে জানে, আওয়ামী লীগ শতকরা 10-15 ভাগ সমর্থন তাদের আছে বাংলাদেশে। তো ডেমোক্রেট যে সরকার আমেরিকায় আসবে, তারা জেনে শুনে ওইরকম একটা মাইনরিটি পার্টির
সমর্থন করবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তো আপনি তো স্যার ধরেন স্যার তাহলে সব মিলিয়ে একটি অশনি সংকেত, যেটি আমি শুরু করেছি, একটি অশনি সংকেত নিঃসন্দেহে বলা চলে। কারণ যারা এই অবৈধ সরকারের ক্ষমতাকে পাকাপোক্ত করতে সহায়তা করছে, ইউনিফর্ম পরে যারা নানা হত্যাকাণ্ড সহ নানা ধরনের দমন পীড়নের সঙ্গে যুক্ত, নিশ্চয়ই তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তাদের উপর অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে নিকটের বিষয়ে। তো আরেকটি বিষয়, ডক্টর হাশমি, আপনি দেখেছেন যে আমার এই চ্যানেলেই সেনা প্রধানের 2টি পর্ব অনুষ্ঠান প্রচারিত হয়েছে ভিত্তিতে। তো কিন্তু তারপরে ধরেন আপনার বিশ্লেষণটা কি, আপনার প্রতিক্রিয়াটা কি? 2য় পর্ব তো আপনি দেখেছেন নিশ্চয়ই। আমি তো আগে একবার আপনাকে বলেছিলাম, জি, যখন সহরাওয়ার্দীর ইন্টারভিউর পরে, সহরাওয়ার্দী যখন রিটায়ার্ড লেফটেন্যান্ট জেনারেল সহরাওয়ার্দী যখন আপনাকে বললেন জেনারেল আজিজ ভারতের দালাল এবং তার কোনো জনপ্রিয়তা নেই, এবং তার সম্বন্ধে বিষোদ্গার করলেন আপনার চ্যানেলে, আমরা তো সবাই ভয় পেয়েছিলাম যে নিশ্চয় তাকে এবার গ্রেপ্তার করা হবে। উনি বোধহয় 1 দিন বা 2 দিন, আপনি ভালো জানেন, অন্তরীণ ছিলেন। তারপরে আবার ওনার ভাষ্য মতো উনি অ্যাকচুয়ালি 23rd days, 23 দিন বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন মিলিয়ে এসেছিলেন। তো 23 দিন পরে যে উনি ফিরে আসলেন, সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। তো এখানে ব্যাপারটা কি হয়, উনি ঠিক নাহলে জেনারেল আজিজ ঠিক, এবং জেনারেল আজিজ হচ্ছেন একজন সিটিং কমান্ডার ইন চিফ, সেনাবাহিনীর প্রধান। তার সম্বন্ধে একজন রিটায়ার্ড জেনারেল বলছেন যে তিনি ভারতের দালাল, তিনি এই অপরাধীদের সঙ্গে যুক্ত, তিনি শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসিয়েছেন। এগুলো তো একেবারে কি বলা যায়, মানে দেশদ্রোহিতামূলক, মানে আমাদের অঞ্চলে দেশদ্রোহিতামূলক। এবং সবচেয়ে বড় কথা, সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার একটা মানে এক ধরনের প্ররোচনা। এটা তো যে কোনো দেশে হলেই তাকে গ্রেপ্তার করা হতো, অথবা জেনারেল আজিজকে ডিসমিস করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। দুজনই বহাল তবিয়তে। এখন আবার যে ইন্টারভিউ, যে ফোন আলাপগুলো আপনি রিভিল করলেন, যে শহীদউদ্দিন খান তার সঙ্গে জেনারেল আজিজের উনি ব্যাচমেট, যে কথোপকথন টেলিফোনে, সেটা আরো মারাত্মক ব্যাপার। সেখানে আজিজ তার শহীদউদ্দিনকে বলছেন যে এরকম এই যে র্যাবের যে ব্রিগেডিয়ার জিয়াউল আহসান এবং ডিজিএফআই মেজর জেনারেল, কি নাম ওর, এনএসআই জুবায়ের সাহেব, মেজর জেনারেল জুবায়ের, মন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা, তো তাদের সময়, এবং ওই তারেক সিদ্দিকী সম্বন্ধে লেফটেন্যান্ট জেনারেল, মানে যিনি ভার্চুয়ালি বাংলাদেশের ডিফেন্স মিনিস্টার, মানে তো তার সম্বন্ধে একজন সিটিং কমান্ডার ইন চিফ এরকম কথাবার্তা বলছেন, হয় তাদেরকে গ্রেপ্তার করা হতো, নইলে জেনারেল আজিজকে গ্রেপ্তার করা হতো। তো দুবারই তো উনি এই কথাগুলোই বলেছেন ঘুরে ফিরে, এবং জেনারেল আজিজের নাম বারবার এসছে। তো এটা তো আজিজ, মানে জেনারেল আজিজ না, জেনারেল এই যে যাদের কথা বললাম, র্যাবের লোকজন, এবং ব্রিগেডিয়ার জুবায়ের এবং মেজর জেনারেল জুবায়ের এবং তারেক সিদ্দিক, শুধু উনি ওদেরকে বলেছেন এরা গুম খুনের হোতা, স্পষ্ট কথা বলেছেন। এবং এই কথাগুলো দেখতে পাচ্ছি আমরা ইন্টারেস্টিংলি সিনেটর বব মেন্ডেন্স এবং সিনেটর টড ইয়াং এর নেতৃত্বে যে চিঠি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং ওদের অর্থমন্ত্রীকে, তো একই ব্যাপার দেখা যায়। র্যাবের প্রধান কমান্ডাররা, এর সঙ্গে আমরা 2 আর 2 মিলালে দেখতে পাচ্ছি যে এতদিন তদবির করার ফলে যেটা হয়নি, আপনার এই চ্যানেলের মাধ্যমে জেনারেল আজিজের এই টেলিফোন ফাঁস হওয়ার পরেই কিন্তু ঘটনাটা ঘটছে। খুবই কাকতালীয় বলে আমার মনে হয় না, একটা যোগসূত্র কোথাও আছে। যে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন, অনেকে আরো ডিটেইল খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন আমার সাথে, কারণ স্যার কোনো কিছুই তো তাদের চোখ এড়ায় না। মার্কিন যুক্তরাষ্ট্র বা উন্নত রাষ্ট্রের কাছে তো এই বিষয়টা একটা
ভয়ঙ্কর এভিডেন্সিয়াল ডকুমেন্ট। অফকোর্স। এবং আমার একটা চিঠি আপনি দেখে থাকতে পারেন, an open letter to US senators and congressmen. এই বিষয়টি আমরা আসতাম, আপনি একটু বলেন যে এই বিষয়টি আপনি চিঠিটা আমি লিখেছি এই খবরটা বেরোনোর পরে। সেনেটর টড ইয়াং এবং বব মেনেন্ডেজের এই চিঠি মানে মাইক পম্পিও এবং স্টিভেন নুচিনের কাছে দেওয়ার পরেই আমি একটা চিঠি লিখলাম, ওপেন খোলা চিঠি আমেরিকান সিনেটর এবং কংগ্রেসম্যানদেরকে, এবং আমেরিকার দুজন রাষ্ট্রদূত অ্যাম্বাসেডারের সঙ্গে যোগাযোগ করেছি আমি, এবং আরো কয়েকজনের সঙ্গে যোগাযোগ আছে আমার। এবং এই চিঠিটা যে পত্রিকা বের হয়েছে সাউথ এশিয়া জার্নাল, ওটা আমেরিকার সিনেটররা এবং ডিপ্লোম্যাটরা পড়েন, খুব মনোযোগ দিয়ে পড়েন, অনেকে লেখেনও। সুতরাং এটা তাদের নজরে গেছে। এটা পরশুদিন আমি ছেড়েছি, না কালকে ছেড়েছি, তো আজকে শুক্রবার তারা নিশ্চয়ই এটা পড়েছেন, এবং এটা নিয়ে কিছু তদবির হচ্ছে। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। সেখানে আমি বলেছি যে র্যাব তো হচ্ছে একটা বিরাট যন্ত্রের একটা ক্ষুদ্র নাট বল্টু, কক। মেশিনটা তো হচ্ছে হাসিনার ফ্যাসিবাদী সরকার, সেনাবাহিনী, পুলিশ, তার ব্যুরোক্রেসি, তার পার্টি, পার্লামেন্ট এবং ছাত্রলীগ, যুবলীগ, এগুলো এদের বিরুদ্ধে এরাই হচ্ছে মূল হোতা। আমি সিঙ্গল আউট করেছি এই যে হত্যাকাণ্ডগুলো ঘটছে শেখ হাসিনার ব্লেসিংস ছাড়া, তার অনুমতি ছাড়া ঘটছে না, এবং ইচ্ছা করলে তিনি বন্ধ করতে পারতেন। এই আমি স্পষ্টভাবে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত এই সরকারের উপর একটা স্যাংশন জারি করা, এবং সেখানে দুটো কথা বলেছি, গার্মেন্ট ইন্ডাস্ট্রির এগুলোর একটা কিছুদিনের জন্য স্যাংশন দিয়ে ইম্পোর্ট বন্ধ করা, আর জাতিসংঘে যে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী যারা শান্তি মিশনে যাচ্ছে তারা আবার কিন্তু সক্রিয়ভাবে এই র্যাব থেকে তারা আবার ফিরে যাচ্ছে, আবার ওখান থেকে র্যাবে আসছে। এই একই লোকজন তারা এই যে ক্রস ফায়ার সোকল এনকাউন্টারে যারা যুক্ত, তারা আবার পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে শান্তি রক্ষার জন্য। তো আমি বলি এটা একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। যারা দেশে শান্তি ভঙ্গ করে মানুষ হত্যা করছে তাদেরকে দিয়ে বিদেশে শান্তি রক্ষা করা, এটা একটা প্যারাডক্সিক্যাল, একটা আজগুবি ব্যাপার। আমি বলেছি এগুলা সবকিছুর উপরে একটা স্যাংশন আনার জন্য আমার এই খোলা চিঠিতে। তবে স্যার এই মার্কিন সিনেটের এই পদক্ষেপে বিষয় স্পষ্ট যে ধরেন আওয়ামী লীগের যে মিলিয়ন মিলিয়ন ডলার যে লবিস্টের পিছনে ব্যয় করছিল, এই লবিস্টরা ব্যর্থ হয়েছেন এটি ঠেকাতে করেছে অবভিয়াসলি। কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো একটা পর্যায়ের পরে তারা হয়তো আর টলারেট করতে চান না সবকিছুই। মানে কদিন আগে ওদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট আসলেন দিল্লি হয়ে, এবং এক জায়গায় বললেন যে বাংলাদেশকে সাউথ এশিয়ার একটা পাইভটাল পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু সেখানেও এক ধরনের দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশকে ভারতের চশমা দিয়ে দেখে, কিন্তু ওটা তারা বুঝতে পেরেছে, এটা খুবই আশ্চর্যের ব্যাপারে কয়েকদিনের ভিতরেই যে বাংলাদেশকে ওই ভারতের চশমা দিয়ে না দেখে বাংলাদেশকে আমেরিকার চশমা দিয়ে দেখা, বা বাংলাদেশের চশমা দিয়ে দেখা উচিত, এদের যে কি সমস্যা, জনগণ কি চায়, ওইটা তারা বুঝতে পেরেই এই চিঠিটা লিখেছে। আদারওয়াইজ 10 জন আমেরিকার সিনেটরের খেয়ে দিয়ে অনেক কাজ আছে। এই ইলেকশনের আগ মুহূর্তে সময়টা খুবই তাৎপর্যপূর্ণ। এই সময় হঠাৎ করে একটা চিঠি লিখছে, তাদের কি আর কোনো কাজ নেই? যে হঠাৎ করে এটা কেন? এটা মানে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো, শেখ হাসিনার জন্য এটা বিনা মেঘে বজ্রপাতের মতো। কি হলো? এখন তো হিলারি ক্লিন্টন বা ওই সেক্রেটারি অফ স্টেট না, এবং ডেমোক্র্যাটরা ক্ষমতায় না। সুতরাং কি এমন ঘটলো যে ইভেন 3 জন রিপাবলিকান এবং 7 জন ডেমোক্রেটিক সিনেটর, 10 জন মানে 20% অফ সিনেট, 50 জন সিনেটরের 20% এরকম একটা ইতে সাইন করলো। এটা তো একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং আমি শেখ হাসিনা হলে খুবই চিন্তিত হতাম। নিশ্চয়ই উনিও চিন্তিত। ওনার
যে ছবি দেখলাম তাতে ওনার চেহারা একটি দুশ্চিন্তার ছাপ আমি দেখছি। তো ডক্টর হাশমি, আমরা একটু অনুষ্ঠানের শেষ দিকে আপনি গণমুক্তি আন্দোলন বলে একটি আন্দোলন শুরু করেছেন এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে। কেমন সাড়া পাচ্ছেন? আপনার মূল উদ্দেশ্য কি একটু সংক্ষেপে যদি বলেন। এটা অনেকে ভুল বুঝেছে যে আমি এটা রাজনৈতিক আন্দোলন করছি, রাজনৈতিক দল, তা ঠিক না। এটা আমি আন্দোলনটা যেটা করে যাচ্ছি গত ৩-৪ বছর যাবত, তারই একটা অংশ। নামটা মানে একটা কেতাবি নাম দিয়েছি। আমার আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে যেখানে আছে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, তারা কতগুলো ইউনিট সৃষ্টি করুক। যেমন ওই যে আমরা দেখেছি বাংলাদেশে যখন আগে খুবই ওই দোকানপাটে বা শপিং সেন্টারে ডাকাতি হতো, তখন তারা লাঠি বাঁশি নামে একটা আন্দোলন করেছিল, আপনার মনে আছে বোধহয়। একটা দোকানে কেউ বন্দুক নিয়ে ওই করতে গেলে একজন বাঁশি ফুঁক দিলেই শত শত দোকানদার বাঁশের লাঠি নিয়ে সবাই চলে আসতো বাঁশি বাজাতে বাজাতে। তো ওটা দিয়ে প্রতিহত করা গেছে, এখনো করা যেতে পারে। এবং এটা আমি একটা এক্সাম্পল দিলাম। তারা তাদের যা কিছু আছে ক্রমান্বয়ে তারা তৈরি হোক। এবং তবে দুর্ভাগ্যবশত আমি বিদেশে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সাড়া পাচ্ছি, কিন্তু দেশের বাংলাদেশিরা মানে খোলাখুলি ভাবে এ ধরনের একটা প্রস্তাবে লাইক দিতেও ভয় পায়। তা আমি তাদের দোষ দেই না, যে ফ্যাসিবাদের যে প্রতাপ, যে দৌরাত্ম্য, লোকজনকে গুম করে দেয়, খুন করে দেয়। সুতরাং তবে মেসেজটা যাচ্ছে। আমি তো ওই যে যেটা বলেছি, এবং তাছাড়াও আমি বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে আমি কমপক্ষে 1 লক্ষ লোককে আমি রিচ করি প্রতিদিন, কমপক্ষে 1 লক্ষ লোক। তারপরে এই ভিডিও দেখে, যেমন এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, এটাও তো আমার গণমুক্তি আন্দোলনের একটা অংশ। এবং আরো কয়েকটা আমি চ্যানেলের সঙ্গে আমি কথা বলি। তো আমি এইভাবে লোকজনকে বলছি, দেখেন, ভয় করে বসে থাকলে যে ঠিক আছে ওকে ধরে নিয়েছে, আমাকে তো ধরেনি, ও তো বিএনপি করে, আমি তো বিএনপি করি না, তো কালকে তো আপনাকে ধরবে। যেটা ওই যে জার্মানির ওই বিখ্যাত কবিতা, একজন নেইমার একটা কবিতা লিখেছিলেন যে ওরা ধরে নিয়ে গেল, ও তো ইহুদি। আমি ভাবলাম আমার কি হবে। এইভাবে হতে হতে যখন তার কাছে তাকে ধরতে আসলো, তখন আর কেউ তার পাশে দাঁড়ালো না। তাই আমি বাংলাদেশিতে ওটাই বলছি, যে আজকে আপনার প্রতিবেশীকে ধরছে, কালকে আপনাকে ধরবে। আজকে অমুককে ধরে গুম করে দিচ্ছে, কালকে আপনাকে যে করবেন এমন কোন গ্যারান্টি নেই। আপনার কোন শত্রু আপনাকে বলে দিল, যে পুলিশকে বলে দিল, যে র্যাবকে বলে দিল, ও কিন্তু বিরোধী দল করে, বা ওর কাছে পয়সা করি আছে, কিছু পয়সা করি পাওয়া যাবে। সুতরাং র্যাব যেটা করছে এটা চাঁদাবাজি এবং পয়সা না দিলে খুন করে ফেলছে। সবগুলো রাজনৈতিক কারণে হচ্ছে তা না। সুতরাং এই আন্দোলনটা মানে এটা একটা সিম্বলিক ব্যাপার, এটা কোনো রাজনৈতিক দল না, একটা ইনফর্মাল একটা রাজনৈতিক আন্দোলন। ডক্টর তাজ হাশমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। নিশ্চয়ই আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই বিষয়টি আমাদের যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ বাহিনীতে আছেন, তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। শান্তিরক্ষী মিশনে, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের যে অংশগ্রহণ, সেটি যদি বন্ধ হয়ে যায়, বা বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোয় আমাদের এই 3 বাহিনী সহ আমাদের পুলিশ বাহিনীর যদি নিষিদ্ধ হয়ে যায়, তাহলে সেটি আমাদের রাষ্ট্রের জন্য হবে অত্যন্ত অপমানজনক একটি বিষয়। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।